আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 22 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে। পিএইচপিটা দেখেন নাই? গত ক্লাসে যা যা দেখাইছি আমি রান করে যে পিএইচপিতে আমি কোনো কিছু আউটপুটে দেখাইতে পারি কিনা বা দুইটা সংখ্যার যোগফল করতে পারি কিনা, কিছু টেক্সটের সাথে ভেরিয়েবলের সাথে টেক্সট আমি কনক্যাটেনেশন করতে পারি কিনা, কেউ দেখেন নাই? ভাইয়া দেখছি কিন্তু আসলে বুঝতেছি না এখনো, মানে মাথা ওইভাবে গ্যাচ করতে পারতেছি না। তো ট্রাই করলে মনে হয় আমার আরো দুই একবার ভিডিও দেখলে হবে ইনশাল্লাহ। এর ভিতরে আপনি আবার ফাঁকে ফাঁকে যে কাজগুলো করাইছেন, যে বর্ডার একটা দেখাইছিলেন না লাস্টে, একদম শেষ মুহূর্তে, জি 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 ওইটা করতে আর কি। ওইটা হচ্ছে সিএসএস দিয়ে, আমি এমনি এইচটিএমএল দিয়ে করছি, তার মানে এটা পিএইচপি তে, সরি ইয়াতে ওয়ার্ডপ্রেসে আমি একটা আলাদা ক্লাস ধরে করে দিলেই হইলো। জি জি। এটা করছি আমি, এবারে চার কর্নারে চারটা যে এই কার ওইগুলো করতে পারছি। ওকে। আচ্ছা, আমাদের এখানে ফোল্ডার ছিল কোনটা? পিএইচপি লার্ন, লার্ন পিএইচপি ছিল। এখান থেকে এটা যদি আমি আবার ওপেন করি, আচ্ছা, এগুলোই আমরা দেখেছিলাম গত ক্লাসে যে কিভাবে আমরা ডেট দেখতে পারি, টাইম দেখতে পারি। আবার আমাদের, আর এগুলো কেটে দিই। এগুলো থাক, কোড দিয়ে দিব আপনাদের। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। সেটা হচ্ছে পিএইচপিতে কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য আমাদের কি করতে হবে? এই প্রথমে পিএইচপি লিখতে হবে, তারপর ইকোর মধ্যে আমরা যদি লিখি যে হ্যালো বাংলাদেশ, তাহলে এটা কি আমার আউটপুটে দেখাবে, তাই না? স্যার, দেওয়ার পর যদি আমাকে এখানে দিতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ লার্ন পিএইচপি, যে এই যে আমার দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, আর এটা যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ডলার সাইন, ধরেন যে নেম দিলাম, নেমের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে কোটেশনের ভিতরে যে বাংলাদেশ। আর এখানে আমার জাস্ট শুধু কি ভ্যারিয়েবল নেমটা দিলেই তো আমার আউটপুটে দেখাবে যে বাংলাদেশ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আনএক্সপেক্টেড ইকো দেখাচ্ছে, এটা কেটে দেই। সেটা হচ্ছে আমার এখানে কি দিতে হবে? আমার সেমিকোলন দিতে হবে। আর এখন যদি রিলোড করি যে বাংলাদেশ, আর এখানে যদি ডিফল্ট ভাবে আমরা কোনো কিছু দিতে চাই, সেটা হচ্ছে উই লিভ ইন কি, এখানে একটা ডট দিয়ে কনক্যাট করে নিতে হবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় দেখাচ্ছে উই লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে? আর এখানে আমি যদি নিই ডলার সাইন এ ইকুয়াল 10, ডলার সাইন বি ইকুয়াল 30, তো এটা যদি যোগফলটা আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইকো দিতে হবে ডলার সাইন এ প্লাস কি ডলার সাইন বি। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার দেখাচ্ছে 30 × 10 কত? 40। আচ্ছা ভাই, হুম। এখানে দুইটা ডলার সাইন দিচ্ছেন আর কি। আমি যদি একটা ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি লিখলে এরকম হবে? কিরকম ভাবে? যে মানে একটা, মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এ প্লাস বি, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, কি বলতেছে? আনএক্সপেক্টেড, এভাবে হবে না, হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমরা এখানে যে ইয়াগুলো ছিল ভাইয়া এখানে তো আমরা পিএসপিটা ক্লোজ করলাম না, না ক্লোজ করেও ভাইয়া রান হচ্ছে। হ্যাঁ, পিএইচপিটা আচ্ছা, লাস্টে ক্লোজ। লাস্টে ক্লোজ করা আছে, এটা ক্লোজ না করলেও এখানে কাজ করবে, ঠিক আছে? এই যে যে ইয়াটা দেখাচ্ছে ওইটাই প্রবলেম দেখাচ্ছে। এখানে যদি আমি ইকো করে দিই ডলার সাইন এ, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে দেখাবে। এর নিচে যদি আমি কোনো এইচটিএমএল কোড বা ইয়া করতে চাই, সেক্ষেত্রে আমাকে পিএইচপিটা আগে ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি ক্লোজ করে দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, আর এখানে আমি পিএইচপি অপারেটরস, আমরা
কি কি অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরগুলো আমরা দেখছিলাম, যে এই যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এবং কি এক্সপোনেনশিয়েশন। আর এর নিচে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসে, তাই না? আমাদের দেখা হয় নাই এই যে কম্পারিজন যেই অপারেটরগুলো ছিল, এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, তারপর আইডেন্টিক্যাল, নট ইকুয়াল, নট ইকুয়াল, নট আইডেন্টিক্যাল, গ্রেটার দেন, লেস দেন। এখানে আমরা প্রায় সবগুলো অপারেটরের কাজ দেখেছি জাভাস্ক্রিপ্টে, যে ইকুয়াল ইকুয়াল এটা মানে কি, যদি এ ইকুয়াল ইকুয়াল 10 হয়, তাই না? আবার এটা দেখা হয় নাই, আইডেন্টিক্যালটা দেখা হয় নাই। আবার যে নট ইকুয়ালটাও দেখেছিলাম। নট ইকুয়ালটা কোথায় দেখেছিলাম বলেন তো? কি কারণে এই অপারেটরটা আমি ইউজ করেছিলাম মনে আছে? যে এটা নট ইকুয়াল জাভাস্ক্রিপ্টে, বলতে পারতেছেন না কেউ? রেজাল্ট শোর সময় আমরা এটা ব্যবহার করছি। রেজাল্ট শোয়ের সময় না, আমরা একটা ওটাতে ইউজ করেছিলাম হচ্ছে যদি আপনার কি মানে পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড না মিলে, সেক্ষেত্রে একটা দেখাবে, ইনার এইচটিএমএল একটা মেসেজ দেখাবে যে নট ইকুয়াল পাসওয়ার্ড, ওই যে ভেরিয়েবলটা ধরেছিলাম যে ডট পাসওয়ার্ড নট ইকুয়াল রো পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, বা এটা এরকম কিছু একটা করেছিলাম, আপনারা ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে যদি ইকুয়াল ইকুয়ালটা দেখতে চাই, সেক্ষেত্রে ধরেন যে আমি এখানে দুইটা মান নিয়েছি, একটা $সাইন একে এর ভিতরে একটা ভ্যালু দিয়েছি 10, তারপর দিয়েছি 30। এখন আমি যদি এখানে বলি ইফ এলস এর কাজটা তো আমরা পারি, তাই না? এই যে এখানে ইফ লিখতে হবে, যে ইফ $সাইন এ ইকুয়াল ইকুয়াল, যদি আমি বলি যে 10, তাহলে এখানে কি দেখাবে যে কন্ডিশন কন্ডিশন ইজ রাইট। আর এলস এর মধ্যে আমরা বলবো যে কন্ডিশন ইজ নট রাইট। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এখানে আমার কি কন্ডিশন কি দেখাবে বলেন তো? এই উপরেরটা দেখাবে না নিচেরটা দেখাবে? আমি যদি রিলোড করি এই জায়গাতে, এখানে কি দেখাচ্ছে যে কন্ডিশন ইজ রাইট। তো আমাদের কন্ডিশন তো ঠিকই আছে, তাই না? যে এ এর যে আমি দিয়েছি ভ্যালুটা, এটা তো এখানেও 10 আছে, এই জায়গায় তো 10 আছে, এই কারণেই তো এটা রাইট দেখাচ্ছে। আর কোনো কারণে আমি যদি এই জায়গাতে 8 দিতাম, 8 দিয়ে সেভ দিতাম, যারপর যদি রিলোড করতাম, তখন কি বলতেছে যে কন্ডিশন ইজ নট রাইট, তাই না? আর এখানে আমি যদি দিতাম যে $সাইন এ ইকুয়াল $সাইন বি, তাহলে কি দেখাবে? নট রাইট ইজ দেখেন ওটা। সেভ দিয়ে আমি রিলোড করতেছি, আবার দেখাচ্ছে যে কন্ডিশন ইজ নট রাইট। হ্যাঁ, আমাদের কন্ডিশন তো রাইট নয়, কারণ যে কি এখানে এর যে ভ্যালুটা আছে, এখানে আছে 10, এটা আছে 30, আর এখানে যদি আমি 30 করে দিই, সেক্ষেত্রে আমার কি দেখাবে? কন্ডিশন ইজ রাইট। আর এটা আমরা এই যে ভার ডামের মাধ্যমেও দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে দেই ভার ডাম্প, ভার ডাম্পের ভিতরে আমি বলে দেব হচ্ছে যে $সাইন এ ইকুয়াল $সাইন বি। এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে বুলিয়ান ট্রু, যে তোমার কন্ডিশন ঠিক আছে। কন্ডিশন আমার সত্য না, যে এ ইকুয়াল বি, 30 কোনো কারণে আমি যদি এখানে 20 দিতাম, তাহলে আমার কি দেখাইতো? সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে বলতেছে ফলস, যে তুমি যে কন্ডিশনটা দিয়েছো এটা কি মিথ্যা। মিথ্যা না, যে এখানে এ এর যে মানটা আছে এটা কি 30, এটা আছে 20। তো আমরা এটা কি এই যে ভার ডাম্পের মাধ্যমেও দেখতে পারি। আবার এখানে আমরা একটা যদি আউটপুটে কোনো কিছু দেখাইতে চাই, যে $সাইন এ ইকুয়াল ইকুয়াল যদি $সাইন বি হয়, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালু যদি সমান হয় বা একই হয়, তাহলে কি হবে? ইকো হবে যে হ্যালো বাংলাদেশ। না হলে এলস এর মধ্যে আমরা বলে দেব যে সামথিং
রং সেভ দিলাম, আর এখানেও আমি একটা সেমিকোলন দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, যে সামথিং রং, তাই না? আর এরপর আমাদের যেটা আছে এই যে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, এটা তো বুঝছেন তাই না? এই যে আইডেন্টিক্যাল, এটা কি দেখেন, আমি যদি এই জায়গাতে এ দিই, এ দেওয়ার পর যে এখানে কি দেখাচ্ছে, এ ইকুয়াল 30 আর বি ইকুয়াল 20, আর এটাকে যদি আমি ভার ডাম্প করি, ভার ডাম্পের ভিতরে আমি বলে দিব যে ডলার সাইন এ, এই যে তিনটা ইকুয়াল আছে না আইডেন্টিক্যাল, ডলার সাইন বি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই জায়গায় কি বলতেছে, বুলিয়ান ফলস। কেন? আইডেন্টিক্যাল মানে কি? আর এখানে যদি আমি 30 দিতাম তখন কি বলতো, ট্রু বলতো না? আইডেন্টিক্যাল মানে অভিন্ন, তাই না? যে এটা এটার মান যদি একই হয়, অর্থাৎ ইকুয়াল ইকুয়ালি কাজটাই এটার মতো নেই, যে এটা এটা যদি ইকুয়াল হয়, যে অভিন্ন হয়, যে এটা 30 এটা 30, সেক্ষেত্রে আমার ট্রু দেখাবে। আর এটা যদি একই না হয় সেক্ষেত্রে কি দেখাবে, ফলস। ফলস দেখাবে। আর এখানে যদি আমরা এটা ইফ এলস এর মধ্যে দেখাইতে চাই, যে ইফ ডলার সাইন এ ডলার সাইন বি কি দেখাবে, ইকো যে কন্ডিশন ট্রু। আর এলস এর মধ্যে আমরা বলবো কন্ডিশন ফলস। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে কি দেখাচ্ছে, আমার কন্ডিশন ট্রু দেখাচ্ছে, কারণ যে আমাদের দুইটার যে ভ্যালুটা আছে একই। আর এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই, 20 করে দিই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তখন দেখাবে আমার কি, কন্ডিশন ফলস। ঠিক আছে, তো এই গেল আমাদের ইকুয়াল, তারপর আইডেন্টিক্যাল। আর নট ইকুয়াল কোনটা, নট ইকুয়ালের কাজটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এখন কি এই যে এ এর মান আর বি এর মান কি একই, দুইটার ভ্যালুটা আলাদা আলাদা না? এটা 30 আছে, এটা 20 আছে। আর এটা যদি আমি এখন ভার ডাম্প করি, ভার ডাম্পের মধ্যে আমরা বলে দিই ডলার সাইন এ নট ইকুয়াল ডলার সাইন বি, তাহলে এখন কি কন্ডিশন ট্রু দেখাবে না ফলস দেখাবে বলেন তো? ট্রু দেখাবে। ট্রু দেখাবে, কারণ যে আমি তো ঠিকই বলেছি যে এ এর সাথে বি এর কি ভ্যালু মিলে না। এখন যদি আমি রিলোড করি, যে বুলিয়ান আমার ট্রু দেখাচ্ছে, কি বুঝছেন সবাই? আর এখানে যদি আমি ইকুয়াল করে দিতাম, ধরেন যে 30 করে দেই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে কি ফলস দেখাচ্ছে না? যে এখানে আমি কন্ডিশনের ভিতরে বলেছি যে এ এর যে ভ্যালুটা আছে এটা কি বি এর চেয়ে ভিন্ন হবে, অর্থাৎ এটার সাথে এটা মিলবে না, বাট এই জায়গায় তো মিলে গেছে, তখন আমার এটা কি দেখাবে, ফলস দেখাবে। আর এটাই যদি আমরা এখন ইফ এলস এর মাধ্যমে দেখতে চাই, ধরেন যে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে দিলাম যে ইফ ডলার সাইন এ নট ইকুয়াল ডলার সাইন বি, যদি ডলার সাইন এ এবং ডলার সাইনের বি যে ভ্যালুটা আছে এটা যদি না মিলে, তাহলে আমার ইকো হবে যে না মিলে নাই। আর এলস এর মধ্যে আমরা কি বলবো, ইকো যে মিলে গেছে। যদি মিলে যায় সেক্ষেত্রে আমার দেখাবে মিলে গেছে, আর না হলে কি মিলে নাই। তো এখন আমার কি দেখাবে, না মিলে নাই, তাই না? দেখেন আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, যে না মিলে নাই। আর এই জায়গাতে যদি মিলে যাইতো, ধরেন যে এটারও ভ্যালু দিয়েছি 20, এটারও দিয়েছি 20, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে কি বলবে যে মিলে গেছে। ঠিক আছে, তো এই গেল আমার নট ইকুয়াল। আর এরপর আবার কি আছে, যে নট ইকুয়ালটা আবার আমরা কি এভাবে ইউজ করতে পারি, যে লেস দেন গ্রেটার দেন এর মাধ্যমে। কিভাবে, ধরেন যে এই জায়গায় যদি আমি এখন বলি যে ভার ডাম্প করি, ভার ডাম্প ডলার সাইন এ আর তারপর কি ডলার সাইন বি, এখন কি দেখাবে বলেন তো, আউটপুটে ট্রু দেখাবে না ফলস দেখাবে? এটা এটা মানে হচ্ছে নট ইকুয়াল। আর এখানে কি ইকুয়াল আছে না নট ইকুয়াল আছে?
ইকুয়াল আছে। তাহলে এটা ফলস দেখাবে না আমাদের আউটপুটে? আমি যদি রিলোড করি এই জায়গায়, যে এই যে ফলস, কারণ যে এটা কি, এই যে এটা ইউজ করলে যে কাজ করবে, আবার কি এটা ইউজ করলে এই সেম কাজ, যে নট ইকুয়াল। বুঝতে পেরেছেন? আর এটা যদি আমরা ইফ এলস এর মাধ্যমে দেখাইতে চাই, যে ইফ, যে $a কি নট ইকুয়াল $b, তাহলে ইকো কি হবে? যদি এই দুইটা না মিলে সেক্ষেত্রে ইকো হবে যে মিলে নাই। নাহলে এলস এর মধ্যে আমরা বলবো যে ইকো মিলে গেছে। তাহলে এখন আউটপুটে কোনটা দেখাবে বলেন তো? মিলে গেছে। মিলে গেছে দেখাবে। এখন যদি আমি রিলোড করি এই জায়গাতে, তাহলে বলবে যে এই যে মিলে গেছে। ঠিক আছে? আর এটা গেল একটা অপারেটর। আর নিচের দিকে আমরা দেখি এই যে নট আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল এগুলো কি এই একই। আর এই যে গ্রেটার দেন, গ্রেটার দেনে কাজ করেছি আমরা। না হুম, করিনি মনে হয়। কেন? জাভাস্ক্রিপ্টে করছি। জাভাস্ক্রিপ্টে করেছিলাম না? জি। হ্যাঁ, এখানে যদি দেই যে $a, সরি ভারডাম করতেছি, যে ভারডাম $a গ্রেটার দেন 25, তাহলে এটা আউটপুটে কি দেখাবে? ফলস। রিলোড যদি করি ফলস দেখাবে। কারণ কি এই যে এর যে ভ্যালুটা আছে এটা কি এই 25 এর চেয়ে বেশি? না। সে কারণে আমাদের ফলস দেখাবে, তাই না? আর এখানে যদি আমি 15 দিতাম, 15 দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার ট্রু দেখাচ্ছে। কারণ যে কি, যে 15 এর চেয়ে আমার এর ভ্যালুটা বড়, সেটা আমরা 20 দিলেও কি ট্রু দেখাবে না? হুম 20 দিস যদিও দিই এই জায়গায় আমি 20 দিলেও তো তাহলে ট্রু দেখাবে না? ট্রু কেন দেখাবে? 20 এটা বলে দিচ্ছি যে এটার চেয়ে যদি বড় হয়। এখন যদি আমি রিলোড করি, এখানে কি বলতেছে? ফলস বলতেছে না? আমি বলেই দিয়েছি যে এটার চেয়ে যদি বড় হয় তখন কি হবে? এটা ট্রু দেখাবে। অর্থাৎ আমরা যে এই যে মার্কিং এর যে ইয়াটা করেছিলাম, যে ইফ হ্যাঁ ভাই, ওই যে মার্কশিট বানাইছিলাম তো ওইখানে জি মনে পড়ছে। $, এর মান যদি ইয়ার চেয়ে বড় হয়, সেটা হচ্ছে কিসের চেয়ে? 80-র চেয়ে বড় হয়, তাহলে দেখাবে ইকো রেজাল্ট a+। আর এলস এর মধ্যে আমরা কি বলবো? যে রেজাল্ট ইজ নট গুড। তাহলে এখন আমার কি দেখাবে বলেন তো? রেজাল্ট ইজ নট গুড। রেজাল্ট ইজ নট গুড। আমি যদি রিলোড করি, রেজাল্ট ইজ নট গুড, কারণ যে আমার কি এর যে ইয়াটা আছে ভ্যালুটা, এটা কি 80-র চেয়ে বড় নয়, এখানে 20 দেওয়া আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার গ্রেটার দেন। আর এরপর কি আছে? এই যে লেস দেন। লেস দেনের কাজটা কি উল্টা, তাই না? কিভাবে? ধরেন যে এবার আমি $, এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে 50, এখন ভারডাম করতেছি, ভারডাম ভারডাম করে দিলাম হচ্ছে কি, যে $b যেটা আছে এটা কি 60-র চেয়ে ছোট। কি এ পাশে দিলে কি হবে? গ্রেটার দেন হবে না, যে 60-এর চেয়ে বড়, বি এর ভ্যালুটা হচ্ছে 60-এর চেয়ে বড়। আর এটা যদি আমি উল্টা পাশ দিয়ে দেই, তাহলে কি এটা বোঝাচ্ছে যে আমার এই যে বি এর যে ভ্যালুটা আছে এটা কি 60-এর চেয়ে ছোট, অর্থাৎ 60-র চেয়ে ছোট। তাহলে আমার কি কন্ডিশন ট্রু আছে না? যে যখন বি এর ভ্যালু 60-এর চেয়ে ছোট হবে তখন এটা কি দেখাবে? ট্রু দেখাবে না ফলস দেখাবে? ট্রু দেখাবে। ট্রু দেখাবে। আমি যদি সেভ দেওয়ার পর রিলোড করি, এই যে আমার দেখাচ্ছে ট্রু। কারণ যে কি আমি যে এখানে এই যে বি এর যে ভ্যালুটা নিয়েছি এটা কিন্তু 60-র চেয়ে ছোট, তাই না? আচ্ছা, আর এরপর কি আছে? এই যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়ালের কাজটা কিরকম হবে? ওই যেটা কিছুক্ষণ আগে শহীদুল ভাই বলেছিলেন, যে আমি যদি এর ভ্যালু
20 দিই, সেক্ষেত্রে তো ট্রু দেখাবে। ট্রু কখন দেখাবে? যে এটার চেয়ে বড় অথবা ইকুয়াল। অর্থাৎ কিভাবে, আমি একটা এখান থেকে বাদ দিয়ে দিই, যে var dump করব, যে var dump, এখানে $a greater than 20, তাহলে আমার কি এখানে কন্ডিশন কি দেখাবে? ফলস, ফলস। ফলস দেখাবে। দেখেন আমি যদি রিলোড করি, এই জায়গাতে আমার দেখাচ্ছে ফলস। আর এখানে আবার যদি আমি দিয়ে দিই যে এর ভ্যালু যদি 20 চেয়ে বড় হয় বা ইকুয়াল হয়, তখন কি দেখাবে? সেভ দিয়ে রিলোড করলে এখানে ট্রু দেখাচ্ছে। কিন্তু বুঝতে পেরেছেন? এটা আমরা কোথায় ইউজ করেছিলাম? ধরেন যে এখানে এটার ভ্যালু দিয়ে দিলাম 80, যে ইফ $a কি 80 চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমার দেখাবে যে রেজাল্ট ইজ a প্লাস, রেজাল্ট ইজ a প্লাস। আর এলস এর মধ্যে আমরা বলে দেব যে ইকো রেজাল্ট ইজ নট গুড। তাহলে এখন তো আমার কি দেখাবে বলেন তো? রেজাল্ট ইজ নট গুড দেখাবে না? আমি যদি রিলোড করি, যে রেজাল্ট ইজ নট গুড, আর এখানে আমি যদি বলি যে না 80 চেয়ে বড় না, এটা যদি 80 ইকুয়ালও হয়ে থাকে, সেক্ষেত্রে আমার রেজাল্ট এ প্লাস দেখাবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, যে আমার দেখাচ্ছে কি রেজাল্ট ইজ এ প্লাস। আচ্ছা, এটাও গেল। তারপর এই যে লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়ালটা দেখাবো কি না? আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটা বুঝছেন। আর স্পেসিফিক এটা কি? ধরেন যে আমি এখানে দুইটা ভ্যালু নিব, দুইটা ভ্যালু নিয়ে একটা মান দিলাম হচ্ছে 10, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে একটা দিলাম বি এর দিলাম হচ্ছে 8। সেভ দেওয়ার পর আমরা দেখব হচ্ছে যে ভারডাম্প করব, যে ভারডাম্প $a ইকুয়াল এই যে $b। এখন আমার আউটপুটে কি দেখাবে? এখন যদি আমি রিলোড করি, এখানে দেখেন যে এখানে দেখাবে কি যে ইন্টিজার 1। কেন ইন্টিজার 1 দেখাবে? দেখেন এটা হচ্ছে, আর আমি যদি এই দুইটার ভ্যালু একই করে দেই, ধরেন যে এখানে আমি বলে দিচ্ছি যে ইকো $a, যে স্পেসিফিক যেটা আছে $b। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে শুধুমাত্র 1 দেখাবে। আর কোনো কারণে আমি যদি এই দুইটার ভ্যালুটা একই করে দেই, ধরেন যে 10 দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার দেখাবে কি 0 দেখাবে, যে কি এই দুইটার ভ্যালু হচ্ছে ইকুয়াল। আর কোনো কারণে আমি যদি এটার এই ইয়াটা দিয়ে দিই 12, তখন কি দেখাবে? -1। এই যে -1। তার মানে কি আপনারা বুঝতে পারতেছেন যে যখনই আমার এর যে ইয়াটা আছে ভ্যালুটা, এটা যদি ধনাত্মক থাকে বা এটার চেয়ে বেশি থাকে, তখন কত দেখাবে? 1 দেখাবে। মানে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটার ভ্যালু আসলে বেশি আছে, এটা না এটা। ধরেন যে আমি এখানে কি অনেকগুলা সংখ্যা ইউজ করলাম, বা এখানেও আমি অনেকগুলা দিলাম, এখন কোনটা বেশিতে আছে বুঝা যাবে? আমি যদি রিলোড করি, তাহলেও কিন্তু এখানে এই যে নিচেরটাতেই বেশি আছে। কোনো কারণে আমি যদি একটা বাড়াই দেই, বাড়াই দিয়ে রিলোড করি, তখন কি দেখাচ্ছে? এই যে প্লাস, সরি 1 দেখাচ্ছে, কোনো মাইনাস নেই এটাতে। বুঝতে পেরেছেন? ভাই তাহলে কি এখানে তিনটা মান +1 0 -1? যদি ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে আমাদের 0 দেখাবে। ধরেন যে আমি এখানে কি অনেকগুলো 1 এর পর এতগুলো 0 দিলাম, আবার এখানেও কি সেম অতগুলাই 0 দিলাম, তাহলে এখন কি দুইটা সমান আছে না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, আমার এই যে 0 দেখাচ্ছে, মানে কি ওই দুইটার যে ভ্যালু আছে দুইটা হচ্ছে আমার ইকুয়াল। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। তাহলে এটা আমরা কখন ইউজ করবো ভাই? এটা কখন ইউজ করব দেখেন, কাজ করতে করতে বুঝতে পারবেন যে কখন ইউজ হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এটাই করতে পারি যে যদি এটাই স্পেসিফিক এটা হয়, ধরেন যে অনেকগুলো ইয়া আছে, এটা এখন ইপেলস এর মধ্যে বলে দিতে পারি একটা ডিফল্ট যে $a, এর ভিতরে একটা ইকুয়াল দিতে হবে কি $b। এটা
ইকুয়াল ইকুয়াল, এটা ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় বা এটা যে ভ্যালুটা আছে আমি যদি দেই যে 0 হয়, এখন কি হবে? 0 হবে না? ইকো বলে দিব যে দুইটার বা সেম ভ্যালু লিখে দিতে পারি, সেম ভ্যালু। এলস এর মধ্যে বলে দিব যে সামথিং রং। সেভ দেওয়ার পর এখানে একটা সেমিকোলন দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, ও এটার সাথে ইয়া হচ্ছে না, যদি স্পেসিফিক, আমি তো অলরেডি এটার মধ্যে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এটা ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? আমার সামথিং রং দেখাচ্ছে। স্পেসিফিক তো আমার ট্রু আছে বা ইয়া আছে, তাই না? আচ্ছা, এটা একটু স্কিপ করেন। এটা হচ্ছে আমি যদি এখন ভারডাম করি, ভারডাম্পে কি দেখাবে? 0 দেখাবে না? জি স্যার। আর এই কন্ডিশনটা আমরা এভাবে নিতে পারি, সেটা হচ্ছে আমি একটু পর আলোচনা করতেছি। তার আগে যে লিপি ইয়ারের যে ম্যাটারটা, ওইটা যদি করতে পারি তাহলে এটাও করতে পারবো। ঠিক আছে? যে আর কি কি আছে অপারেটর, এখান থেকে এগুলা শেষ। এই যে কম্পারিজন যে অপারেটরগুলো আছে, নিচে আছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি যদি এখানে নেই $a, তারপর কি $a ইকুয়াল 10, আর এখানে যদি আমি বলে দিই $a প্লাস প্লাস, তারপর সেমিকোলন। এখন যদি ইকো করি $a, তাহলে আমার আউটপুটে কি দেখাবে? আমি যদি রিলোড করি, এটা 11 দেখাবে না? এক করে বাড়বে। আর যখন আমরা লুপের ক্ষেত্রে দেখব তখন দেখেন যে কতগুলো বাড়তেছে। আর এখানে যদি আমরা ডিক্রিমেন্ট করে দেই, তাহলে কত দেখাবে? 9 দেখাবে। এটা আমি জাভাস্ক্রিপ্টে আপনাদের দেখাইছিলাম। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা আমার এই সলিউশনটা বলবেন যে আমি যদি ইকো করি, ঠিক আছে, ইকোর মধ্যে আমি ডেট ফাংশনটা দিলাম, আর এখানে আমি দিব হচ্ছে এল। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে 1 দেখাচ্ছে। ঠিক আছে, এটা 1 বলতে কি, এটা লিপি ইয়ার দেখানোর জন্য। আমি যদি পিএইচপিতে ডেট ফাংশনটা ইউজ করি, এর ভিতরে বড় হাতে এল দিই, ঠিক আছে, তাহলে এই বছরটা যদি লিপি ইয়ার হয়ে থাকে তো এখানে 1 দেখাবে। আর কোনো কারণে যদি এই বছরটা লিপি ইয়ার না হইতো, ধরেন যে এটা যদি 2021 সাল হইতো বা 2019 হইতো, তাহলে এখানে আমার কত দেখাইতো? 0 দেখাইতো। ঠিক আছে, তো এখন যেহেতু 1 দেখাচ্ছে, আমি এটা এখন ইফ এলস এর মধ্যে কিভাবে নিব যে হ্যাঁ, যে এই ইয়ারটা হচ্ছে লিপি ইয়ার, কন্ডিশনের ভিতরে কিভাবে দেখাবো বলেন তো? বুঝেন নাই? যে আমি ইফের মধ্যে বলবো যে ডেট এটা, এটা কত হইলে আমার কি হবে, এই বছরটা হচ্ছে আমার লিপি ইয়ার। না হলে এলস এর মধ্যে বলবে যে দিস ইয়ার ইজ নট লিপি ইয়ার। কি আমার কথা শোনা যায়? আগে ভেরিয়েবল নিয়ে কি ইয়ারটা লিখতে হবে? হ্যাঁ, আমরা ভেরিয়েবল নিয়েও করতে পারি। সেটা হচ্ছে যে ধরেন যে বলে দিলাম যে ইয়ার ভেরিয়েবলের মধ্যে আমি এটা দিচ্ছি যে ডেট, তারপর হচ্ছে কি, সরি এখানে আমরা সেমিকোলন দিব, তারপর হচ্ছে এল, আর এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ইকো করার তো কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি বলবো যে ইফ যদি $, ইয়ারের যে ইয়ারটা আছে ভ্যালুটা, এটা যদি 1 হয়, তাহলে আমার ইকোতে কি দেখাবে? দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি না হয়, 1 না হলে কি, এটা বছর যদি লিপ ইয়ার না হয় তাহলে এখানে কত হবে বলেন তো? 0। 0 হয়ে যাবে না? তো এখানে এলস এর মধ্যে আমরা বলে দেব যে এখানে 0 হবে না, এখানে 1ই থাকবে। 0 হবে এই যে এই জায়গাতে, এই ইয়ারের জায়গায়, তাই না? এখানে না 0 হবে, ইয়ারের যে ভ্যালুটা আছে, ইকোর মধ্যে বলে দেব যে দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার।
সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এখানে কি দেখাচ্ছে যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। তো আপনারা যখন 2021 আসতে বেশি দিন সময় নেই, আর 20 দিন বা হ্যাঁ 20 দিন পর হয়ে যাবে, তখন চেক করে দেখেন যে আমার এই কন্ডিশন কাজ করে কিনা। এটা রেখে দিলাম, কোডটাও দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? কিন্তু ভাই এটা কি কোনো স্পেসিফিক ইয়ারের জন্য দেখা যাবে না? যেমন এটা তো শুধু 2020-এর জন্য দেখা যাচ্ছে, বাট আমি যদি আগের কোনো ইয়ার দেখতে চাই তখন? তখন আবার করতে হবে, ওটা যে করে ধরেন যে 2016টাকে দেখতে চাচ্ছেন, ওটাকে 4 দিয়ে আগে ডিভাইড করবেন, করার পর ওটা ভাগশেষ কত আসবে? 0 আসবে না? বা মডিউলাস করবেন, যে এখানে বলে দিবেন যে ইফ মডিউলাসের যে ভ্যালুটা আছে এটা যদি 0 হয় তাহলে বলবেন যে এটা লিপ ইয়ার, না হলে কি হবে? ধরুন চেষ্টা করে দেখি, এখানে দিলাম যে ইয়ার ইকুয়াল 2015, ঠিক আছে? আর এটাকে আমরা যদি করি, মডিউলাস করতে চাই, ধরেন যে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিলাম যে লিপ ইয়ার কিনা, ইকুয়াল 2015, এটাকে মডিউলাস করব কত দিয়ে? 4 দিয়েই তো করতে হবে, তাই না? জি। তাহলে আমরা ভারডাম করি, যে আমার দেখি যে আমার ভ্যালুটা কত আসতেছে, কত আসবে? লিপ 3 আসার কথা মনে হয়, তাই না? লিপের মধ্যে আমি যদি সেভ দেই, সেভ করার পর এখন যদি রিলোড করি, এখানে কত আসতেছে? 3 আসতেছে। তো আমরা কি বলতে পারি যে ইফ ইফ $লিপ ইকুয়াল যদি 0 হয়, দেন কিভাবে আমি আপনাদের বলতেছি, ইকো হবে যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার, আর এলস এর মধ্যে বলবো যে ইকো নট লিপ ইয়ার। এখন সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাবে? যে নট লিপ ইয়ার, তাই না? আর কোনো কারণে এটার ভ্যালুটা যদি আমি 16 করে দেই, বা এখানে আমরা কি করতে পারি, এই যে ডাইরেক্ট 16 লিখে দিতে পারি, অথবা এটা যদি আমরা এখানে দিই কপি, এখানে পড়বে এটা, এখানে ইয়ার দেওয়া মানে কি এটা এখানে পাবে না, এই যে ইয়ারটা নিয়েছি ভেরিয়েবলটা। এখন যদি আমি রিলোড করি তাহলে কি দেখাচ্ছে যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর আরো যদি আপনি টেস্টিং এর জন্য দিতে চান, সেটা হচ্ছে 1990 সাল, সেভ দিয়ে আমি যদি রিলোড করি তো নট লিপ ইয়ার। আর যদি 92 দিতাম, 92 দিলে তো লিপ ইয়ার হবে মেবি, তাই না? এই যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। অর্থাৎ আমরা কি এখানে মডিউলাসটা ইউজ করেছি না, যে যখনই ভাগশেষ এটা 0 আসবে, মানে যখন 4 এর সাথে ভাগ করলে তো যে ইয়াটা ভাগশেষ 0 আসে, ওটাই তো আমাদের লিপ ইয়ার হয়, তাই না? নাজিবা ম্যাম আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এখন আপনি বলেন তো যে কি করব, যে 1950 সালটা আমার লিপ ইয়ার কিনা? এর মুখে মুখে তো আপনি বলেই দিতে পারবেন যে না লিপ ইয়ার না, বাট আমি এই পিএইচপির মাধ্যমে জানতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? ইয়ার ধরতে হবে ফার্স্টে। ধর ইয়ারের মধ্যে আমি দিলাম যে 1950। আচ্ছা, এরপর এবার হচ্ছে যে মডিউলাস করে 4 দিয়ে ডিভাইড করা হয়। ডাইরেক্ট কিভাবে লিখবো বলেন? লিপ দিয়ে $, আরেকটা ভেরিয়েবল নিতে পারি, এখানে ইয়ার $, ইয়ারের মধ্যে আমরা কি একটা মডিউলাস দিতে পারি, তাই না? জি। আর এখানে দিয়ে দিব হচ্ছে 4। এরপর এরপর হচ্ছে যে কন্ডিশন দিয়ে দিতে হবে যে ইকুয়াল দিয়ে। ইফ $লিপ ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাই না? জি। তখন তখন কি হবে? এটা যে লিপ ইয়ার, আর এলস এর মধ্যে ইকো নট লিপ ইয়ার, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি
তাহলে এটা কি দেখাচ্ছে? নট লিপ ইয়ার। আর এখানে যদি আমি আরো 2 দিয়ে দিতাম, সেভ দেওয়ার পর আমরা রিলোড করতেছি যে হ্যাঁ লিপ ইয়ার। বুঝা গেছে? তো এই গেল আমার লিপ ইয়ার। এটার মাধ্যমে আমরা লিপ ইয়ারটা দেখতে পারবো। আচ্ছা, এখানে আবার আরো কি আছে? যে পিএইচপি লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরটা দেখবো, তারপর আবার স্ট্রিং অপারেটর আছে। এর অপারেটরগুলো আপাতত না দেখলেও হবে। আর কন্ডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো আমাদের আপাতত লাগবে না। এটা হচ্ছে যখন আমরা ডাটা ইনসার্ট করব তখন এটা লাগবে। আচ্ছা, এগুলো নিয়ে আগে আলোচনা করি। সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এন্ড, অর, এক্সঅর। তারপর আবার কি, এগুলো আমরা এন্ড এভাবেও লিখতে পারি। এই যে ডাবল এন্ড এটা দিতে পারি। অরের ক্ষেত্রে এই বারগুলো ইউজ করতে পারি। কিভাবে? লিপ ইয়ার বুঝছেন সবাই? জি আচ্ছা, জি ভাইয়া, শহীদুল ভাই বুঝছেন? জি ভাইয়া, আর একটু ভিডিও আবার দেখে বাসায় প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখতেছেন না? দেখতেছি ভাইয়া, মানে বাসায় আরেকবার নিজে যখন প্র্যাকটিস করবো বসে বসে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, এটা বুঝছি। আচ্ছা, 20। আচ্ছা, এন্ড এর ইউজটা আমরা কিভাবে করব দেখেন। যে আমি যদি বলি যে ইফ, আমরা তো একটা ইউজ করতে পারি যে $a ইকুয়াল 10। এটা কি আমার কন্ডিশন ট্রু আছে? হ্যাঁ, আমার কন্ডিশন ট্রু আছে। আবার আমি এবং $b ইকুয়াল 20, এরপর এটা কন্ডিশন ঠিক আছে যে a এর যে ভ্যালুটা নিয়েছি এটা আমার হচ্ছে 10, এবং b এর যে ভ্যালুটা নিয়েছি এটা নিয়েছি 20, এটাও তো আমার ঠিক আছে, তাই না? তাহলে আমার কি হবে যে কন্ডিশন ইজ রাইট। আর এলস এর মধ্যে আমরা বলবো কি, সামথিং রং। সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি দেখাবে এখানে যে ইকো, যে a ইকুয়াল 10 আর b ইকুয়াল 20। তাহলে এখন যদি আমি রিলোড করি এই জায়গাতে, তাহলে আমার দেখাচ্ছে যে কন্ডিশন ইজ রাইট। কোনো কারণে আমার যদি একটা কন্ডিশন ভুল হয়ে যায়, যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 20, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে যে আমার সামথিং রং দেখাচ্ছে না? যে এখানে আমি যদি এন্ড ইউজ করি তাহলে আমার কি দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, তাহলে আমার এটা আউটপুটে দেখাবে, নাহলে কিন্তু নিচেরটা দেখাবে। এইভাবে আছেন ক্লাসে? বুঝতেছেন কিছু? ইকুয়াল দেখে আপনাকে আনইকুয়াল লাগতেছে? কন্ডিশন ইজ রাইট না, এখানে ডাবল ইকুয়াল মানে হচ্ছে সমান, নাহলে কিন্তু সমান না। ঠিক আছে? না না, একটা ইকুয়াল দিলে সমান না, একটা ইকুয়াল দিলে অসমান। ঠিক আছে? হুম, আচ্ছা, এখানে যদি আমি ভার ডাম্প করি, করার পর $a ইকুয়াল 10 দিই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে কি দেখাচ্ছে? ইন্টিজার দেখাচ্ছে। ও $a ইকুয়াল, মানে এটার যে ইয়াটা পাচ্ছে এটাই সরাসরি দেখাচ্ছে। আর এখানে যদি আমি ইকুয়াল দিই, তখন কি হচ্ছে, এই যে ট্রু ফলসটা তখন বুঝতে পারতেছে, তার আগে কিন্তু বুঝতে পারতেছে না। একটা ইকুয়াল দিলে তো আমরা এখানে এই যে করতেছি, এই যে ভ্যালু অ্যাসাইন করতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এন্ড এর মাধ্যমে দুইটা কন্ডিশন আমরা একসাথে করতে পারতেছি। যে ইফ যদি এটা ইকুয়াল, মানে a এর যে ভ্যালুটা আছে এটা যদি 20 হয় এবং b এর যে ভ্যালুটা আছে এটাও যদি 20 হয়, সেক্ষেত্রে আমার দেখাবে কন্ডিশন ইজ রাইট। বাট আমার প্রথমেই কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। যে a এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু 10 নয়, এটা কত, এটা 20 দেওয়া আছে, তাই না? এই কারণে আমার দেখাচ্ছে যে ইকো সামথিং রং।
এটা হচ্ছে আমার এন্ডের কাজ। আর এটা যদি আমি কেটে দিই, সরি এখানে জেড দিয়ে আমরা এন্ডে আবার কি এভাবেও দিতে পারি, এই যে ডাবল এন্ড ইউজ করে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে সামথিং রং। আর এখানে আমি যদি 10 দিয়ে দিতাম তাহলে আমার কত দেখাবে, কন্ডিশন ইজ রাইট। আর এরপর কি করব, আর কি আছে ওখানে, এন্ড আছে, তারপর অর আছে। অরটা আবার কি, যে এখানে আমি যদি লিখে দিই যে অর, এখানে কি, এখানে ধরেন যে আমি দিলাম 20, যে এখানে হচ্ছে যে এটা ইকুয়াল 20 অথবা বি, বি ইকুয়াল কত 20, এখানে যে কোনো একটা ইয়া যদি কন্ডিশন রাইট হয় অর এর ক্ষেত্রে, ঠিক আছে, তখনই আবার কি হবে, এটা ইকো হবে। তো এইদিকে কি একটা কন্ডিশন ঠিক আছে, একটা কন্ডিশন ঠিক আছে। হ্যাঁ আমাদের এই যে বি ইকুয়াল 20 আছে, এটার কন্ডিশনটা ঠিক আছে। তাহলে আমার কি দেখাবে, এই জায়গায় কন্ডিশন ইজ রাইট দেখাবে। দেখেন আমি যদি রিলোড করি, করার পর এই যে আমার কিন্তু কন্ডিশন ইজ রাইট দেখাচ্ছে, দেখা যায়। আর কোনো কারণে আমি যদি দুইটাই ভিন্ন করে দিই, যে এ এর ভ্যালু দিলাম 10 আর এটা দিয়ে দিলাম 25, তখন কিন্তু আমার দেখাবে নিচেরটা সামথিং রং। ঠিক আছে, দুইটাই কি হয়ে যাচ্ছে, অভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? আর দুইটাই যদি একই হয়ে যায় সেক্ষেত্রে কি দেখাবে, ধরেন যে আমি এ এর ক্ষেত্রে 10 দিলাম আর বি এর ক্ষেত্রে 20 দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার কন্ডিশন ইজ রাইট, যে এটা অথবা এটা যে কোনো একটা মিললে কিন্তু আমার ইয়া হয়ে যাবে, কন্ডিশন ইজ রাইট দেখাবে। আর এটার ক্ষেত্রে আমরা অর না লিখে এই বার ইউজ করতে পারি, শিফট প্রেস করে ওই যে ইন্টারের পাশে যে ইয়াটা আছে, ঠিক আছে, এটা দিলেও আমার কি দেখাবে, কন্ডিশন ইজ রাইট। আর এক্স অর যেটা আছে, এক্স অর, সেটা হচ্ছে এই যে এক্স অর, এখানে আবার কি যদি ইয়া হয়, এখানে এক্স অর যদি লিখে দিই আমি, আর 10 20 এখানে তো দুইটাই মিলে গেছে, এখানে আবার দুইটা মিললে কি হবে, কন্ডিশন রং দেখাবে। দেখেন আমি যদি রিলোড করি সামথিং রং দেখাচ্ছে, এখানে যে কোনো একটা অভিন্ন হইতে হবে। ধরেন যে এই জায়গায় আমি কি দিলাম 30 দিলাম, সেক্ষেত্রে আমার কন্ডিশন ইজ রাইট দেখাবে। আর এটাও যদি আমি ইয়া করে দিই, চেঞ্জ করে দিই, তখন কি দেখাবে, নিচেরটা দেখাবে না, সামথিং রং। আচ্ছা আমি একসাথে অনেকগুলো দেখাচ্ছি তো এই কারণে আপনাদের মানে একটু হয়তোবা ইয়া লাগতেছে। আপনারা নিজে নিজে এই পিএইচপি অপারেটর লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করার পর কি এই এগুলা অপারেটরগুলো কাজগুলো একটু দেখবেন, যেটা বুঝবেন না এখানে ট্রাই ইটে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন, নিজে নিজে একটু পড়ে পড়ে দেখবেন যে এখানে কি বলতেছে, যে এক্স ইকুয়াল নিয়েছে 100, ইফ এফ এক্স নট আইডেন্টিটি কত 90 যদি হয়, এটা কি তাহলে এটা দেখাবে। এগুলো একটা একটা করে রান করে দেখবেন। আর এখন আমি যদি ইয়া করতে চাই, ধরেন যে একটা রেজাল্ট দিলাম $, আমি কিন্তু এখন সবকিছু দেখাই ফেলছি, যে রেজাল্ট ইকুয়াল 80 দিলাম। এই যে ইপেলস এর মাধ্যমে আমরা রেজাল্ট শিটটা সহজেই বানাইতে পারবো না। এখন সর্বপ্রথম আমরা যে কন্ডিশনটা করব, যদি কেউ ইনপুট 0 চেয়ে কম দেয় বা 100 চেয়ে বেশি দেয়, তখন ওটা দেখাবে যে ইনভ্যালিড ইনপুট বা ইনভ্যালিড নাম্বার। কেউ তো আর 0 চেয়ে কম পাবে না, তাই না? মাস্টার কি 0 চেয়ে কম দিবে, অথবা 100 এর চেয়ে বেশি তো কাউকে দিবে না। তো ওই কন্ডিশনটা আমরা এক লাইনে লিখতে পারবো, কি, যে ইফ $রেজাল্ট, রেজাল্ট যদি কি হয় 100 এর চেয়ে বড় হয়, তারপর কি অর দিতে পারি, যে অথবা $রেজাল্ট যদি আবার কি হয় 0 চেয়ে ছোট হয়, তাহলে আমার কি দেখাবে, ইনভ্যালিড নাম্বার দেখাবে। ধরেন যে কোনো কারণে আমি এখানে 102 দিলাম,
সরি 1020 হয়ে গেছে। আচ্ছা 102 দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কত দেখাচ্ছে? ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে না? আর আমি যদি এই জায়গাতে 10 দিই তাহলে কি দেখাবে বলেন তো? তাহলে কি দেখাবে? ভাইয়া কিছুই তো দেখো। তাহলে তো আমাদের কোনো কিছুই দেখাবে না, তাই না? কারণ যে আমি এটার মধ্যে কন্ডিশনে কোনো কিছুই বলি নাই যে এটা ইকুয়াল হইলে আবার কি হবে। আর কোনো কারণে আমি যদি এটা জিরোর চেয়ে কম, জিরোর চেয়ে কম কত বলেন তো? -1। আমি যদি -1 দিই, এটার ভ্যালু কি এটার চেয়ে কম না জিরোর চেয়ে? বুঝেন নাই? আমি যদি রিলোড করি তাহলে কি বলতেছে? ইনভ্যালিড নাম্বার জিরোর চেয়ে কম -1 না, বলতে পারতেছেন না? এটার চেয়ে কম হচ্ছে ইয়া না, তো বলতে হবে না? তাহলে এবার বলেন তো যে এই যে ইনভ্যালিড যে নাম্বারটা 100 চেয়ে উপরে বা 0 চেয়ে কম হলে আমি কন্ডিশনটা কিভাবে লিখবো? যে $সাইন রেজাল্ট ইকুয়াল আমি দিলাম হচ্ছে আমার যে নাম্বার পাইছে মাস্টার আমাকে 102 দিয়েছে। তাহলে কিভাবে লিখবো? যে কেউ যদি 100 চেয়ে বেশি উপরে দেয় বা 0 চেয়ে কম দেয় সেক্ষেত্রে আমার স্টেটমেন্টটা কিরকম হবে বলেন? ইফ তারপর The result is greater than 102 and 102 এভাবে? 100 এর উপরে হ্যাঁ, যদি 100 এর চেয়ে উপর হয় তারপর কি এন এবং and এন না অর? এখানে তো একসাথে তো কন্ডিশনটা ঘটবে না, হয় 100 উপরে পাবে নাহলে কি 0 চেয়ে যদি কম হয়, একসাথে তো আর হওয়ার সম্ভাবনা নেই, তাই না? আচ্ছা তাহলে or তাহলে অর লিখে দেব, অর রেজাল্ট less than 0 লেস দেন 0। তাহলে কি হবে? ইকো যে ইনভ্যালিড নাম্বার নাম্বার। আচ্ছা সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে ইনভ্যালিড নাম্বার, এটা গেল। এখন আমি যদি 80 এর চেয়ে বেশি কেউ পাই, ধরেন যে 80 বা 82, সেক্ষেত্রে আমার এ প্লাস দেখাবে। তো আমরা কি করতে পারি? এলসিফ করতে পারি না? এলসিফ এলসিফ দেখিয়েছিলাম আমি আপনাদের হ্যাঁ ভাইয়া কিভাবে এলসিফ লিখতেছিলাম বলেন তো? যে এলস তারপর একটা স্পেস দিয়ে ইফ, এভাবে লিখতেছিলাম না? আর পিএসপিতে আমরা এলসিফ একসাথে লিখবো, এই যে এলস সাথে সাথে ইফ, তারপর হচ্ছে এখানে আমরা একটা কন্ডিশন দিব যে আবার যদি কি হয়, রেজাল্ট যদি 80 চেয়ে বড় হয় 80 চেয়ে বড় বা ইকুয়াল হয়, এখানে দিয়ে দিলাম একবারেই, তাহলে কি হবে? রেজাল্ট ঠিক আছে আর আবার আরেকটা এলসিফ দিয়ে দিই, মানে আমি একবারই করে দিচ্ছি, এটা মানে ভেঙে ভেঙে দেখাচ্ছি না কারণ যে এগুলো আপনাদের পারার কথা। আবার হচ্ছে ইয়া কি লেস দেন হইলে 80 লেস দেন হইলে এ মাইনাস এরকম আর কি বা হুম, আবার যদি আমরা ইয়া করতে পারি যে এটা যদি বড় অথবা ইকুয়াল হয় কত চেয়ে 70 চেয়ে, তখন রেজাল্ট হবে কি এ হবে না, যে ইকো রেজাল্ট রেজাল্ট এ। আরেকটা দেখাই দিই, সেটা হচ্ছে 60 এর উপরে, যে সেম ওটা কপি করে 6 এর উপরে হই দিলেই হবে, রেজাল্টটা চেঞ্জ করে শহীদুল ভাই শুধু কপির কথা বলে। ইকুয়াল কত 60, তাই না? আর ইকোর মধ্যে আমরা বলে দিতে পারি যে রেজাল্ট এ মাইনাস, এই এ মাইনাস, আর এলস এর মধ্যে বলে দিব যে রেজাল্ট ইজ নট গুড, রেজাল্ট ইজ নট গুড। সেভ দিয়ে দিলাম। এখন আমার রেজাল্ট কত আছে? 80 আছে না? দেখি আমি যদি রিলোড করি আমার রেজাল্টটা কত দেখাচ্ছে, যে রেজাল্ট এ প্লাস দেখাচ্ছে। আর কোনো কারণে আমি যদি এখানে 102 দিয়ে দিই ইনভ্যালিড নাম্বার তাহলে আমার কি দেখাবে? আমার ইনভ্যালিড নাম্বার দেখাবে। আর আমি যদি এই জায়গাতে 80 দেই, 80 দিলেও তো আমার এ প্লাস দেখাবে, তাই না? এই যে এ প্লাস দেখাচ্ছে। আর আমি যদি 72 দিই তাহলে আমার এ দেখানোর কথা, দেখি যে আমার কি দেখাচ্ছে, এই যে এই দেখাচ্ছে।
আর আমি যদি 70 দেই তাহলে কি দেখাবে? তাও এই দেখাবে, তাই না? আমি রিলোড করতেছি, এই যে আমার এ দেখাচ্ছে। আর আরেকটা হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা 60 থেকে একবার চেক করে নিই যে 60 দিলে আমার এ মাইনাস দেখায় কিনা। এই মাইনাস দেখাচ্ছে। আর আমি যদি আরো কম দেই, ধরেন যে -10 দেই, সেক্ষেত্রে আমার কি ইনভ্যালিড নাম্বার দেখাবে। আর আমি যদি শুধুমাত্র 10 দেই, It's not good. রেজাল্ট ইজ নট গুড দেখাবে, তাই না? এই যেগুলা, হ্যাঁ, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। পিএইচপিতে আমরা এক লাইনে প্রথমে কি করবেন, রেজাল্টটা 100 এর চেয়ে বেশি অথবা যদি 0 এর চেয়ে কম হয় সেক্ষেত্রে ইনভ্যালিড নাম্বার দেখাবে, নাহলে কি এটা। আচ্ছা, এরপর আমাদের সুইচ নিয়ে আলোচনা করব। সুইচটাও কি এই যে কন্ডিশনের মতনই কাজ করবে। মাহমুদ চৌধুরী ভাইয়া আছেন ক্লাসে? জি আছি। আচ্ছা, বুঝতে পারতেছেন সবকিছু? আছি ভাইয়া। জি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ধরেন যে এই জায়গাতে আমি আমার একটা ইয়া নিলাম, কাউন্ট্রি নিচ্ছি, COUNTRY, কাউন্ট্রি ইকুয়াল, এখানে আমি ভ্যালু দিচ্ছি এটা যে বাংলাদেশ, BANGLADESSH, ঠিক আছে? তো সুইচটা কিরকম দেখেন, যে আমাকে এখানে এই যে সুইচ লিখতে হবে, ঠিক আছে? লেখার পর এখানে আমি বলে দিব $, কাউন্ট্রি, দেওয়ার পর এখানে আমি এখন কন্ডিশনগুলো লিখবো যে কেস, আর এটা বিট, একটা কেসের মধ্যে আমরা লিখবো কি যে ইন্ডিয়া, যদি ইন্ডিয়া হয় এখানকার এই যে ভ্যালুটা আমি দিয়েছি, এই ইয়ার ভ্যারিয়েবলটার ভ্যালু কি দিয়েছি বাংলাদেশ, এখানে যদি কোনো কারণে ইন্ডিয়া হইতো তাহলে এখানে দেখাইতো যে বিরাট ফর্ম, ধরেন যে ইকো দিয়ে দিলাম, যে ইকো বিরাট ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে? তারপর এটা কি এখানে ব্রেক হয়ে যাইতো, আর নিচে যাইতো না, নিচের কন্ডিশন চেক করতে যাইতো না। আর কেস, আরেকটা কেস দিচ্ছি, এটা হচ্ছে কি পাকিস্তান, পাকিস্তানের মধ্যে আমরা কি বলবো, এখানে একটা সেমিকোলন দিব, দেওয়ার পর একটা ট্যাব দিয়ে এখানে ইকোর মধ্যে বলে দিব যে আফ্রিদি ফ্রম পাকিস্তান। তারপর কি হইতো, এই জায়গাতে ব্রেক হয়ে যাইতো। আর একটাও যদি না মিলে, ধরেন যে এই জায়গায় কি আমি দিয়েছি বাংলাদেশ, কিন্তু এখানে কিন্তু কেসের মধ্যে আমি বাংলাদেশ কোথাও লিখি নাই, এই জায়গাতে আমি এখন ডিফল্ট একটা ইয়া দিয়ে দিব যে ডিফল্ট, একটাও যদি না মিলে সেক্ষেত্রে আমার কি দেখাবে, আমরা ইকো করে দিব যে বাংলাদেশের কোনো প্লেয়ার নাই, এই জায়গায় বাংলাদেশের কোনো প্লেয়ার নেই, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি এই যে দেখেন, আমি যদি রিলোড করি, আমি কোথাও সেমিকোলন মিস করেছি, সেটা হচ্ছে এই জায়গাতে সেমিকোলন দেই নাই, রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই, আছে এই জায়গাতে। যদি আমি বাংলাদেশ দিতাম একটা, ধরেন যে এখানে একটা কেসের মধ্যে আমি বলে দিতাম যে কেস বাংলাদেশ, আর এখানে ইকোর মধ্যে বলবো হচ্ছে যে সাকিব ফ্রম বাংলাদেশ, আর এর মধ্যে কি দিব, ব্রেক করে দিব যে এটা যদি মিলে যায়, এটার সাথে যদি এটা মিলে যায়, তো আমার আউটপুটে কি দেখাবে যে সাকিব ফ্রম বাংলাদেশ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাচ্ছে যে সাকিব ফ্রম, বুঝেন নাই মনে হয় না? আচ্ছা, একটু বড় হয়ে গেছে এটা। আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, আমি প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে আমি একটা ইয়া দিয়ে দিয়েছি, এই যে ভ্যালু দিয়ে দিচ্ছি বাংলাদেশ, আর এখানে আমি যদি ইন্ডিয়া দিতাম, যে আমি তো জানি না যে এখানে কি ভ্যালু আছে, তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যে এখানে কান্ট্রি নেম যদি ইন্ডিয়া হয় সেক্ষেত্রে দেখাবে যে বিরাট ফ্রম ইন্ডিয়া, আর কোনো কারণে এখানে যদি পাকিস্তান লেখা থাকে, এই যে কেসের মধ্যে আমি যে ইয়াটা দিয়েছি ভ্যালুটা, এটার সাথে এটা যদি মিলে যায় তখন ইকো হবে এটা। তারপর ব্রেক মানে কি, যে আর নিচের কন্ডিশনগুলো চেক করার কোনো প্রয়োজন নেই,
ঠিক আছে? আর আমার যদি না মিলে একটার সাথেও, ধরেন যে এখানে আমি দিছি যে উগান্ডা, এখানে কি উগান্ডা আছে? নাই। তো এখানে ও প্রথমে চেক করবে যে এখানে উগান্ডা আছে কিনা, এখানে উগান্ডা নেই। তারপর দেখবে যে এটা ব্রেক করার প্রয়োজন নেই, সে দ্বিতীয় নাম্বার কেসে চলে যাবে। এখানেও চেক করবে যে উগান্ডা আছে কিনা, যে উগান্ডা নেই, আবার কি চলে যাবে সে নিচে যে বাংলাদেশ, এখানেও কিন্তু উগান্ডা নেই। তখন সে একটা ডিফল্ট যে মেসেজটা আমি দিয়ে রাখছি যে যে আই এম ফ্রম উগান্ডা, তাহলে আমার ডিফল্টটা দেখাবে না? বুঝতে পারছি রে। শহীদুল ভাই বুঝতে পারছে যে আই এম ফ্রম উগান্ডা। আর আমি যদি এই জায়গায় ইন্ডিয়া দিতাম, ইন্ডিয়া দিলে তো বিরাট কোহলিকে দেখাবে আর কি। হ্যাঁ বিরাট কোহলিকে দেখাবে, তাই না? এই যে বিরাট ফ্রম ইন্ডিয়া। আর এখানে ব্রেকের কাজটা কি? ব্রেকের কাজটা হচ্ছে যে যখন আমার কন্ডিশনটা মিলে যাচ্ছে, এই যে ইন্ডিয়ার সাথে মিলে যাচ্ছে, এখানে ব্রেক মানে আর নিচের কন্ডিশনগুলো সে চেক করতে যাবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভাই ওই কিছু কিছু ওয়েবসাইট আমরা সার্চ করি, ওই ক্ষেত্রে মনে হয় এগুলোর জন্য এই ফাংশনটা। ওয়েবসাইটে কি সার্চ করেন? যেমন জব সার্চ করি, মিলতে দেখায়, অনেক সময় দেখে যে মনে করেন আমি মিডিয়া দিয়ে সার্চ করলাম, মিডিয়া থাকলে সে আমার সামনে কন্টেন্টটা নিয়েছে, আর যদি মিডিয়া না থাকে তখন সে লেখা থাকে দেয়ার ইজ নো মিডিয়া, এই ধরনের কিছু মনে হয়। আচ্ছা, এই জায়গায় যদি আমি পরীক্ষার রেজাল্টটা কন্ডিশনের মাধ্যমে দেখতে চাই, দেখতে পারবো? জি। কিভাবে? ধরেন যে এই জায়গাতে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি যে 80, ঠিক আছে? তখন আমরা কি করব, যে এখানে কেসের ভিতরে লিখব যে এখানে আমরা যদি লিখি যে $, এখানে এটা কান্ট্রি না দিয়ে ধরেন যে নাম্বার দিলাম, NUN থেকে নাম্বার কপি করে, যে নাম্বার যদি কি হয়, এই নাম্বার যদি ইকুয়াল এটার চেয়ে বেশি হয়, তাহলে আমার ইকুয়াল হবে কি রেজাল্ট A+, তারপর কি হবে, এখানে ব্রেক হবে। আর নিয়ে হলে ডিফল্ট আমরা একটা বলে দিব ইকো রেজাল্ট নট, রেজাল্ট নাই। আচ্ছা, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? আনডিফাইন্ড ভেরিয়েবল, রেজাল্ট নোট দেখাচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবল কেন দেখাচ্ছে? এটার সাথে আচ্ছা, এখানে যদি আমি কেসটা বাদ দেই, কেস দিতে হবে না? এখানে নাম্বার লিখতে হবে, কারেক্ট। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার রেজাল্ট A+ দেখাচ্ছে। এই যে আপনারা তো বুঝে গেছেন, আমার চেয়ে ভালো বুঝে গেছেন। এখন বাকিগুলা কি করতে পারবেন? আমি যেটা যেটা তাহলে তো এটা এলস ইফ এর মতোই অনেকটা। হ্যাঁ হ্যাঁ, ওইরকম স্টেটমেন্টের কাজটাই করবে। আচ্ছা, আমি আপনাদের এখন একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটাই, এই যে সুইচ ইউজ করে, সুইচ কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে ছিল মনে হয়, আমি দেখাই নাই বা দেখানোর সময় পাই নাই। তো আমি তখনই মনে করছিলাম যে পিএইচপিতে তো এটা দেখবো। এই একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব ইয়াগুলা, সিস্টেমটা একই, একটু উল্টাপাল্টা হইতে পারে। তো আচ্ছা যাই হোক, এখন এখানে আপনারা কন্ডিশন করাইতে পারবেন না যে যদি 70-এর চেয়ে কম হয় বা বেশি হয়, আবার যদি কেউ যদি 0-র চেয়ে বেশি দেয়, সরি 0-র চেয়ে তো বেশি হবে, 0-র চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে ইনভ্যালিড নাম্বার দেখাবে, আবার 100-এর চেয়ে বেশি হলে ইনভ্যালিড নাম্বার দেখাবে। করতে পারবেন? হ্যাঁ, এইটাই আপনাদের এখন অ্যাসাইনমেন্ট। এখন আপনাদের তো ক্লাসের মধ্যে আমি কোনো অ্যাসাইনমেন্ট দেই না, গত কয়েকটা ক্লাসে। আজকে দিলাম। এটা সময় হচ্ছে এখন 3টা 6 বাজে, 3টা 15 এই সময় শেষ। এর মধ্যে যারা করবে করবে, যারা পারবে না তো পারবে না, পরে চেষ্টা করে দেখবেন, ঠিক আছে? ওকে, ক্রিয়েট করে দেই। সেটা হচ্ছে এই জায়গাতে ক্লাসরুম, ক্লাস ওয়ার্কের মধ্যে আমি নিউ অ্যাসাইনমেন্ট, পিএইচপি সুইচ। আজকের ডেটে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজকের ডেট হচ্ছে 9
20 আর এই হচ্ছে আমার কোড। আমি এখান থেকে আচ্ছা রুয়েদা ম্যাম দিয়ে ফেলেছেন, ওনার কোডটা আমি একটু দেখি। আচ্ছা এটুকু আমি পুরোটা কপি করে নিচ্ছি। কপি করার পর আর আমি যে কোডটা করেছি এটা কমেন্ট করে রেখে দিলাম। হ্যাঁ 80 যদি হয় সেক্ষেত্রে আমার কি থাকবে এ প্লাস, আর কেস নাম্বার যদি 70 আর 0 অথবা এটা করে নাই, যদি কেউ 0-এর চেয়ে কম দেয় বা 100-এর চেয়ে বেশি দেয় সেক্ষেত্রে দুইটা আরো কেস হইতো। ওটা ভাইয়া করে কি তাহলে আবার জমা দিব? না 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 আর কিন্তু এটা তো ইয়া দেখাচ্ছে 19 নাম্বার লাইনে। ও সেটা হচ্ছে আমি একটা ব্র্যাকেট মিস করেছি। রেজাল্ট এ প্লাস, আর আমি যদি এখান থেকে 50 দেই তাহলে তো এটা আর ভুল যাওয়ার কোনো ইয়া নাই, কিন্তু ওটাও করতে হইতো, ওই যে বি দিয়েছেন। আচ্ছা আর যদি আরো কম দিয়ে দিই 50 চেয়ে 40 দেই, ইনভ্যালিড রেজাল্ট। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমি পুরোটা কপি করে নিই, কপি করার পর এই জায়গাতে পেস্ট করে দিলাম। কি কি করা হয়েছে, এটা যদি 80-র চেয়ে বড় হয় এবং 100-র চেয়ে ছোট হয়, আচ্ছা এই দুইবার লেখার কি প্রয়োজন? আচ্ছা 100-র চেয়ে ইয়াটা গেল, এটা তো পরে তো এটা মানে তো এটা ধরে নিবে না, যদি 80-র চেয়ে বেশি হয় তখন তো এখানেই কন্ডিশন চেক হয়ে যাবে, আবার এই জায়গায় দিতে হবে। আচ্ছা দিয়েছেন 50, কিন্তু আসল কাজটাই তো করেন নাই। কেউ যদি 100-র চেয়ে বেশি দেয় বা 0-র চেয়ে কম দেয়, আমি এটা করতে বলেছিলাম, এটা সহ। প্লাস দেখাবে, আর কি দিয়েছেন সেটা হচ্ছে সবার শেষেরটা 33-এর চেয়ে কম হইলে আমার ফেল দেখাবে। আর যদি 33 দিয়ে দেই আমি, পাস্ট। ওকে আর হয় নাই কারো? আর আচ্ছা এই জায়গা থেকে আমি যদি পিএইচপি অপারেটরের মধ্যে দেখি লজিক্যাল, এই যে স্ট্রিং যে অপারেটরটা আছে, স্ট্রিং অপারেটর এখানে কি, এই যে কনক্যাটেনেশন, আমরা ডিফল্ট ভাবে দুইটা ওয়ার্ড যদি কনক্যাট করতে চাই তাহলে কি এভাবে করতে পারি, টেক্সট 1 টেক্সট 2। কিভাবে এটা কি দেখিয়েছি আমি, এটা দেখাই নেই, এটা দেখাই দিই। তো এই হচ্ছে আমাদের সুইচ, নিচেরটা কেটে দিই, সুইচ গেল। আর দুইটা টেক্সটের যদি আমরা কনক্যাটেনেশন করতে চাই তাহলে কি করতে হবে, ধরুন যে ডলার সাইন এ দিলাম, এখানে দিলাম যে আই এম, আর এখানে ডলার সাইন বি দিলাম, তাহলে কি
রেজো। তাহলে আমরা এটা এইভাবে ইকো করাইতে পারি না, $a কনকেট $b, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আই এম রেজো দেখাচ্ছে এক লাইনের মধ্যে। আর আমি যদি এটা বাদ দিতাম শুধুমাত্র তখন কি দেখাইতো, আই এম। আর এই জিনিসটা আবার আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে, সেটা হচ্ছে এখানে যদি আমি লিখে দিই $a কনকেট ইকুয়াল $b, তাহলে আমার কি দেখাবে, যদি রিলোড করি এই যে আই এম রেজু দেখাচ্ছে। কিন্তু কিভাবে, এখানে আমি কনকেট করে নিয়েছি যে এই যে পয়েন্ট, তারপর কি ইকুয়াল দিয়ে এই যে $b যেটা দিয়েছে এটা। আর এখানে আমরা আরো লিখতে পারি যে আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি যে এই জায়গায় দেখাচ্ছে যে আই এম ফ্রম বাংলাদেশ। আর আমি যদি শুধুমাত্র $b এখানে ইকো করতাম তাহলে আমার আউটপুট কি দেখাইতো বলেন তো? ফ্রম বাংলাদেশ। ফ্রম বাংলাদেশ দেখাবে, তাই না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাবে, যে শুধুমাত্র ফ্রম বাংলাদেশ। আমরা এটা ইচ্ছা করলে কি ভাইয়া অ্যাসাইনমেন্ট একটু জমা দিছি, আমাদের একটু দেখেন ভাইয়া। হয়েছে কিনা বলতে পারতেছেন না? ও, কাট করে দিলাম। আচ্ছা, এটা নিচে এটা কনক্যাট করে রাখে দিলাম এই জায়গাতে। কি HTML এর ভিতরে কোড করছেন? ভাইয়া এগুলো কমেন্ট করা ছিল লাস্ট। আচ্ছা আচ্ছা, এখান থেকে দিলাম। কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম। যে সুইচ কি নিয়েছেন, যে নাম্বারটা আছে 120 দিলে ইনভ্যালিড দেখাবে, যে নাম যদি 100 এর চেয়ে বেশি হয়। দিয়ে আমি রিলোড করি, ইনভ্যালিড রেজাল্ট দেখাচ্ছে। আবার কি এন্ড, এটা কি এন্ড দিতে হবে না অর দিতে হবে? তাহলে আমি যদি 80 দেই সেক্ষেত্রে তো মনে হয় ইয়া দেখাবে। সেভ দিয়ে রিলোড করি, রেজাল্ট এ প্লাস দেখাচ্ছে, যে এখানে আর কি রেজাল্ট নট ফাউন্ড। ও প্রথমে কি হচ্ছে 100 হচ্ছে, ইয়া হচ্ছে। আর আমি যদি 0 এর চেয়ে কম দেই -5 দেই তাহলে কি দেখাবে, রেজাল্ট নট ফাউন্ড। না, এটা তো আপনার ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছে। এখানে দিতে হবে অর, অথবা যদি এটা 0 এর চেয়ে ছোট হয়, 0 এর চেয়ে ছোট কোন পাশ দিয়ে দিব, এই পাশ দিয়ে। যেটা যদি 0 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে ইনভ্যালিড রেজাল্ট দেখাবে বা ইনভ্যালিড ইনপুট। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে যে এর ইনভ্যালিড ইনপুট। আর এরপরেরটা তো এদিক তো করতে পারবে না, এদিক তো আমি দেখাই দিছি, ঠিক আছে। আচ্ছা, নাজিফা ম্যাম করতে পারতেছেন না? এটা কি করেছেন শহীদুল ভাই? সুইচ নাম এটা যদি এটা চেয়ে ইয়া হয় কেস 2 3, তাহলে নতুন কি করলেন? আমি যে আপনাদের এখানে ইয়া করতে বললাম যে কেউ যদি 0 এর চেয়ে কম বা 100 এর চেয়ে বেশি দেয় তাহলে আউটপুটটা ইয়া দেখাবে, ইনভ্যালিড ইনপুট। আমি যা দেখাচ্ছি এইটুকুই করেছেন সবাই। আচ্ছা, এটা গেল। এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা লুপ নিয়ে আলোচনা করব। লুপের পর ফাংশন, তারপর ক্লাস শেষ। লুপ কিভাবে কাজ করে? কোনটা, এটাতে এই যে কনকাটেনেশনটাতে? হুম,
আহ আচ্ছা, এটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা মানে হচ্ছে কি, আমি এই যে ডট এবং ইকুয়াল দিয়েছি এটার সাথে এই যে এ এর সাথে বি এর এখানেই কনকেটটা করে ফেলেছে। এখন যদি আমি এই করি ইকো করি তাহলে আমার কি এই পুরো লাইনটাই দেখাবে আই এম ফ্রম বাংলাদেশ। দেখেন আমি যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ। আমি কিন্তু শুধুমাত্র এটাকে ইকো করতেছি, এরকম না যে এখানে এ ডট $সাইন বি বা এটা অন্য কোনো ইয়ার মধ্যে নেই নাই কিন্তু। আর আমি যদি এটা না করতাম তাহলে আমার কি দেখাতো এখানে, কি দেখাইতো, আই এম দেখাইতো না শুধুমাত্র। এই যে ওই কাজটাই করেছি, ঠিক আছে। আচ্ছা সেভ করে দিলাম। এখন দেখেন আমরা হোয়াইল লুপটা শুধু কিভাবে কাজ করতেছে এটা আজকে আমরা দেখব। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর কি ফর লুপ, ফর ইচ লুপ আছে। $সাইন আমরা একটা ইয়ার নিলাম এক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল এটার ভ্যালু দিলাম 0। তো লুপ কিভাবে লিখতে হয়, এই যে যদি হোয়াইল লুপ লিখতে চান প্রথমে আপনাকে হোয়াইল লিখতে হবে। হোয়াইল দিয়েছি, হোয়াইলের ভিতরে আপনাকে একটা কন্ডিশন দিতে হবে যে $সাইন এক্স যদি কি হয় 10 এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, তাহলে ইকো হবে $সাইন এক্স। আর এখানে হবে কি $সাইন এক্স প্লাস প্লাস। সেভ দিয়ে দিলাম। তাহলে কি হইতে পারে, আউটপুটটা কিরকম বলেন তো। আমি যদি, হ্যাঁ 1 হবে, ঠিক আছে, আপনার হিসাবটা 9 পর্যন্ত হবে। 9 পর্যন্ত হবে। কেন, আমি এখানে বলেছি যে যখন এটা, না সরি, আমি তো ডিফল্টভাবে এটা ভ্যালু দিয়ে দিছি x ইকুয়াল 0, তাই না। এখানে আমি বলতেছি যে হোয়াইল, যে যখন 10, এই যে x এর যে ভ্যালুটা আছে, x এর যে ভ্যালু কত 0 না, 10 এর চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট আছে, এখন তো 10 এর চেয়ে ছোট না, 0 আছে এই জায়গায়, তখন কি হবে, ইকো হবে, এই যে এটা ইকো হবে। তো ইকো প্রথমে আমার ডিফল্ট অবস্থায় 0 হবে, এরপর যে আমি x প্লাস প্লাস করেছি এটা কি এক এক করে তখন বাড়তে থাকবে। এখন 10 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয়, ওকে 10 এর চেয়ে যতক্ষণ ছোট থাকবে, আমি যদি এখানে ইকুয়াল দেই, ইকুয়াল দিলে কি এখানে 9 পর্যন্ত দেখাচ্ছে, তখন 10 হয়ে যাবে, তাই না। এই 10 পর্যন্ত দেখাবে, যে যতক্ষণ পর্যন্ত 10 এর সমান বা কি 10 এর ইকুয়াল না হয় তখন কি হবে, বা 10 এর চেয়ে বড় না হয় ততক্ষণ পর্যন্ত এটা দেখাবে, 10 এর চেয়ে ছোট থাকলে আর কি। আর এখানে আমরা যদি একটা বিআর ইউজ করি ডট, তাহলে কি হবে, নাম্বারগুলো নিচে নিচে চলে আসবে না। আমি যদি রিলোড করি, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10। আর আমরা আরো যদি ইয়া করতে চাই, নাম্বার ইজ, আর এখানে একটা ডট দিয়ে কনক্যাট করে নিলাম, সেভ দিয়ে রিলোড করি, তাহলে সবগুলাতে কি দেখাবে, যে নাম্বার ইজ 0, নাম্বার ইজ 1, নাম্বার ইজ 2, নাম্বার ইজ 3, নাম্বার ইজ 4। নাজিফ আহমেদ আছেন ক্লাসে? হুম, শোনা যায় আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এখানে 20 দিই তাহলে কি 20 পর্যন্ত দেখাবে না। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে এখানে এই যে 10 11 12 13 একবার 20 পর্যন্ত হবে। আমি যদি ওখানে 1000 দিই তো এটা একবারে কি 1000 পর্যন্ত দেখাবে। তো এটা আমি আর টেস্টিং করলাম না, টেস্টিংটা আপনারা নিজে নিজে করে নেবেন বাসায়, ঠিক আছে। এটা হইলো আমার হোয়াইল লুপের কাজ, যে হোয়াইল লুপ দিয়ে আমরা ইয়া করতে পারবো এইভাবে। এই যে হোয়াইল লুপের মাধ্যমে আমরা আবার অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। এটা কিভাবে, এটা আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। আর ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, ধরেন যে এটা আমি কমেন্ট করে রেখে দিলাম এই জায়গাতে। কমেন্ট করা তো শিখাইছি আপনাদের, তাই না, যে এটা হচ্ছে আমার কি সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য এভাবে হোয়াইল লুপ। আর এরপর আমি করব হচ্ছে ডু হোয়াইল লুপ, একই আউটপুটটা নিয়ে আসবো, একই কিভাবে, এই যে $সাইন। এখন কিন্তু দেখেন আমি যদি এটা ইয়া করে এখানে রিলোড করি, এখন কিন্তু কোনো কিছু দেখাবে না, কারণ আমি কোনো কিছু করি নাই। এই জায়গাতে আমি যদি $সাইন এক্স ইকুয়াল 0 নিই, আবার এখানে কিভাবে ডু হোয়াইল লুপটা লিখতে হবে, যে প্রথমে লিখতে হবে ডু,
যেহেতু কি ডু হোয়াইল লুপ, এখানে আমরা বলবো যে করো, কি করবে যে ইকো, এখানে বলে দিলাম যে নাম্বার ইজ কি ডট $, x এ দিলাম। এখানে আমরা ইচ্ছা করলে এটা কি এই যে ভেরিয়েবলের নেমটা আমরা আলাদাও নিতে পারি, তাই না? তারপর কি করব, জি ভাই। সরি এখানে স্পেস না, স্পেসটা আমার হবে এই জায়গাতে, একটা ডট দিয়ে আমরা বিআর করে দিব। বিআরটা কেন করতেছি, যেন কি নিচে নিচে নেমে যায়, এই যে বিআর দিয়ে দিলাম। তারপর আবার কি হবে, $, প্লাস প্লাস হইতে থাকবে। এটা কখন হবে, এই ডুয়াইল লুপের ক্ষেত্রে এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আবার এই জায়গায় লিখবো যে হোয়াইল, মানে এখানে কন্ডিশনটা শেষে দিব যে যখন $, কি হবে 10 এর চেয়ে ছোট হবে, সেমিকোলন দিলাম। তাহলে আমার কি 10 এর চেয়ে 0 1 2 3 4 5 6 7 8 9 দেখাবে না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে নাম্বার ইজ 0 1 2 3 4 5 6 7 8 9 দেখা যায়। আর জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা বলে দিব যে ডু নাম্বার ইজ 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা যদি 10টা সহ দেখাইতে চাই তাহলে এখানে জাস্ট কি একটা ইকুয়াল দিয়ে দিলে হবে। আচ্ছা, এটা গেল আমার, এই যে প্রথমে দেখলাম এই যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন না, যে লুপ করে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন না মিলে ততক্ষণ পর্যন্ত এটা শুধু ঘোরাবে, ঘুরিয়ে কি আউটপুটটা দেখাবে। আরো যদি বিস্তারিত আউটপুটটা দেখাইতে চাই, দেখেন যখন কাজটা করব তখন আমরা বুঝতে পারবো। আপাতত এইটুকু বুঝছেন কিনা যে কিভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত দেখাইতে পারি এই হোয়াইল লুপের মাধ্যমে বা ডু হোয়াইল লুপের মাধ্যমে। হ্যাঁ, এটা বুঝলেই হবে। আচ্ছা, এরপর আমি যদি ফর লুপের কাজটা করতে চাই, ধরেন যে এখানে কমেন্ট করে হুম 10 দেখাইতে চাইলে কি ইকুয়াল হবে? হ্যাঁ, যে যতক্ষণ পর্যন্ত কি 10 এর চেয়ে ইকুয়াল, মানে 10 এর চেয়ে ছোট বা ইকুয়াল হইলে কি এটা দেখাইতে থাকবে 1 প্লাস হয়ে হয়ে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে এখানে 10 দেখাচ্ছে, ঠিক আছে। আর ফর লুপটা কিভাবে কাজ করবে, তার আগে এখানে আমরা কয়েকটা বিআর নিয়ে নিই, ইকো বিআর। আচ্ছা, ফর লুপটা কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই এখানে ডাইরেক্ট ফর লিখতে হবে, ঠিক আছে। ফরের মধ্যেই সব আমরা ভেরিয়েবল নিব এই জায়গাতে, আবার কি এই জায়গাতে কন্ডিশনটা বলে দিব যে $, ধরেন যে এ নিলাম, এ ইকুয়াল কত দিব 0। তারপর আবার কি বলবো, $, এ যখন কি হবে 5 এর চেয়ে ছোট হবে, আমি এখানে শুধুমাত্র 5 পর্যন্ত নিব, ঠিক আছে। 5 এর চেয়ে ছোট হলে এটা কি হবে, $, এ এটাই প্লাস প্লাস হবে। তারপর ইকো হবে কি যে ফর নাম্বার ইজ, এখানে বলে দিলাম যে ফর নাম্বার ইজ, এখানে কি দিব বলেন তো, $, এ দিতে হবে না। আর এখানে আমি বিআর দিয়ে দিলাম যেন কি নিচে নিচে চলে আসে। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এই যে আমার চলে আসছে ডু নাম্বার ইজ 0 1 2 3 4 5 6 7 8 9, আর ফোন নাম্বার কি 0 1 2 3 4। আমরা যদি এটা 100 পর্যন্ত দেখাইতে চাই তাহলে এখানে 100 লিখে দিব, সেভ দিয়ে ইকুয়াল দিয়ে, এই যে দেখেন যে এটা কি 100 পর্যন্ত চলে এসেছে। 1000 পর্যন্ত দেখানো যাবে? যাবে। যাবে। ওগুলো আপনারা বাসায় নিজে নিজে দেখে নেবেন। আপাতত এই 3টা আমি যেভাবে দেখালাম এইটুকু রান করবেন, একটু বুঝে বুঝে করবেন যে কিভাবে কাজটা করতেছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের কি কি দেখলাম আজকে আমরা। প্রথম থেকে বলেন তো কেউ একজন যে আজকে কি কি দেখানো হয়েছে, না ভুলে গেছেন? তিনটা জিনিস দেখাইছি, একটা হচ্ছে ইপিএলস স্টেটমেন্ট দেখাইছি, আর হচ্ছে পিএইচপির মধ্যে যে অপারেটরগুলো ছিল সব অপারেটর মোটামুটি আজকে আমরা দেখেছি, আরেকটা হচ্ছে পিএইচপি সুইচ ফাংশনটা দেখেছি, তাই না। আর এরপর আমরা দেখলাম এখানে কি দেখলাম, এই যে লুপগুলো দেখলাম। আরেকটা লুপ আছে ফরিচ, ফরিচের কাজটা আমি আগামী ক্লাসে দেখাবো যখন আমরা দেখব, এই যে অ্যারে নিয়ে আলোচনা করব আরো, ঠিক আছে। আর এরপর আমরা আলোচনা করব কি নিয়ে,
ফাংশন নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করবো আজকে। ফাংশন, সেটা হচ্ছে আমার ফাংশন বানানোর জন্য আমি ওই জায়গাতে আরেকটা নতুন ফাইল নিচ্ছি। সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে ফাংশন ডট পিএইচপি কোড লেখার জন্য আমাকে কি এক্সটেনশন পিএইচপি দিতে হবে না? আর এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এইচটিএমএল স্ট্রাকচারটা কিভাবে লিখবো এখানে? ডক টাইপ এইচটিএমএল কাজ করবে? হ্যাঁ, করার তো কথা দেখাইছিলেন মনে হয় একবার। করার তো কথা। আচ্ছা, প্রথমে টাইটেল। আচ্ছা, এখানে প্রথমে এইচটিএমএল দিতে হবে, আমার তো মাথা নষ্ট। কপি করে এখানে এইচটিএমএল দিলাম, এর ভিতরে আমি দিব হচ্ছে হেড, তারপর কি হেড, বডি, বডি ক্লোজ। বডি ক্লোজ। আচ্ছা, এর ভিতরে আমরা দিব টাইটেল, যে উইল লার্নিং পিএইচপি, তাই না? টাইটেল। আর ভ্যালুর মধ্যে একটা, সরি, বডির মধ্যে আমি একটা হেডিং ওয়ানের মধ্যে বলে দিব যে উই লার্নিং পিএইচপি। সেভ দেওয়ার পর H1 দিব। তো এটা কি আমার এখানে আউটপুটে দেখাবে? এই যে লোকাল হোস্ট স্ল্যাশ লার্ন পিএইচপি, এটা যখন ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে এটা সরাসরি এভাবে দেখাবে, ঠিক আছে? ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ ইন্ডেক্সটাও সরাসরি আউটপুটে দেখাবে। আর আমরা যদি আরেকটা নতুন ফাইল নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটা স্ল্যাশ দিয়ে ওই ফাইলের নেমটা দিয়ে দিতে হবে। আমি ফাইলের নেম দিয়েছি ফাংশন ডট পিএইচপি। এই যে দেখা যায় যে উই লার্নিং পিএইচপি, আমি ওই ফোল্ডারের মধ্যে ফাংশন ডট পিএইচপি নামে আরেকটা ফাইল নিয়েছি। এই কারণে কি, এই যে এইভাবে লিখে দিলে হবে। আচ্ছা, তো আমরা কি কোনো ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম? সেটা হচ্ছে পিএইচপির কিছু বিল্ড, মানে বুইল্ট ইট, ওদের ডিফল্টভাবে কিছু ফাংশন বানানো আছে, ওইগুলো ইউজ করেও আমরা কাজ করতে পারি। যেমন ডেট ফাংশনটা, ওটাতে কি ওদের বানানো একটা ফাংশন, আমি জাস্ট শুধু কি ওদের কিওয়ার্ডগুলো ইউজ করলেই আমার ওইটা কাজ করতেছে। আর আমরা যদি নিজেরাই আমাদের নিজের মতো করে একটা ফাংশন বানাইতে চাই, কিভাবে বানাবো? দেন সেটা বানানোর জন্য এই এইচটিএমএল এর মধ্যে এখানে কি কাজ করবে? এটা ডক টাইপ এইচটিএমএল। এখানে পিএইচপি কোড করার জন্য আমাদের অবশ্যই কি পিএইচপির মধ্যে নিতে হবে, তাই না? ইভা ম্যাম, আচ্ছা, তো আমাদের এখানে আমি যদি একটা ফাংশন নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বলতে পারতেছেন না? ধরেন যে আমি নিলাম ফাংশনের একটা নেম দিতে হবে, যে মাই ফাংশন দিলাম, দেবো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে ইকো করলাম যে উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, ওটা কি কথা দেখাচ্ছে যে উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট? আমরা যদি এই যে ফাংশনটা এটা বানাইছি, এটা যদি এখানে দেখাইতে চাই, এই যে উই লার্নিং পিএইচপি, এটার বদলে আমরা দেখাবো যে উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে কি করতে হবে? আইডি নিতে হবে। না, আইডি না, আইডি তো আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে নিচ্ছি। এখানে আমাদের যেটা করতে হবে, দেখেন, আমাদের যেহেতু এটার ভিতরে পিএইচপি করব, সরি, এভাবে পিএইচপি শুরু করবেন, শেষ করবেন, ঠিক আছে? আর এর ভিতরে আমরা ডাইরেক্ট বলে দেব, এই যে মাই ফাংশন, যে ফাংশনটা আছে মাই ফাংশন, অর্থাৎ আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারি। কপি করে অবশ্যই এইভাবে দিতে হবে, তারপর কি একটা সেমিকোলন দিতে হবে। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট, এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো এক জায়গায় একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে পারি, ওইটা এখন যেখানে ইউজ করবে। ধরেন যে আমি যদি এখানে হেডিং 2 নেই, আচ্ছা, হেডিং 2 নিলাম, এটা ডুপ্লিকেট করে দিলাম, এখানে জাস্ট 3 করে দিলাম,
6 করে দিলাম। আর এই এই ফাংশনটাই আমি এখান থেকে কপি করে সেট। আর এই লাইনটা যদি আমি আরেকটু বড় করি, উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট ফর দিস রিজন উই ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, সেভ দিয়ে যদি রিলোড করি পুরো বেলুটাই আসবে। পুরো ভ্যালুটাই আসবে। এবং কি আমি জাস্ট শুধু এই ফাংশনের নেমটাই আমি লিখে দিয়েছি, নাহলে কি আমার এই এত বড় লাইনটা এখানে বারবার লেখা লাগতো, তাই না? এখানে ভাই আমরা আরেকটা ফাংশন ধরে আরেকটা ইকো মানে ভ্যালু দিয়ে দিলে সেটা যদি যে কোনো একটা ট্যাগের ভিতর দিয়ে দিলে ওইটা তো চেঞ্জ হয়ে যাবে। জি 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 জি, আপনি যদি এখানে আরেকটা ফাংশন বানাইতে চান, ধরেন যে এই যে টাইটেলটা আছে, জি জি আর এটা এতটুকু বাদ দিয়ে দিই। টাইটেলটা এখন আমি ধরেন যে একটা ফাংশনের মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছি, যে আমি টাইটেল দিব ফাংশন টাইটেল, যে এখানে ইকো করে দিলাম যে উই লার্নিং লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা বা পিএইচপি। ওয়েব ডেভেলপমেন্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওই যে এখানে এটা আউটপুটে এখানে থাকলে এখানে হবে কি করতে হবে আমাকে? টাইটেলটা জাস্ট টাইটেল ওই মাই ফাংশনের পরিবর্তে মানে পিএইচপি এটার ভিতরে টাইটেলটা এনে বসাই দিলে হবে। শিওর? জি আচ্ছা, টাইটেল, আর এখানে একটা সেমিকোলন দিয়ে দিবেন। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে এটা কই দেখা যাচ্ছে? এই যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। আমরা যদি এখানে ওয়েব ডিজাইন দিতাম, সরি ওখানে না, এখানে চেঞ্জ হইতো। হবে। আমি যদি রিলোড করি, যে এই যে উই লার্নিং ওয়েব ডিজাইন, ঠিক আছে, এইটার ভিতরে আবার আর্গুমেন্ট পাস করা যায় কিভাবে? আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রিন্ট তারপর ইয়ার ডিফারেন্সটার মধ্যে, যে ইকোর মধ্যে আমরা অনেকগুলো আর্গুমেন্ট দিতে পারি। কিভাবে দেখেন, আমার যদি এই জায়গাতে কি আছে, 6টা হেডিং আছে, 6টা হেডিংয়ে আমি এখন দেখাইতে চাচ্ছি যে উই লাভ ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দেখাইতে চাচ্ছি যে উই লাভ ওয়েব ডিজাইন, এখানে দেখাইতে চাচ্ছি উই লাভ হচ্ছে ওয়েব ওয়ার্ডপ্রেস, উই লাভ জাভাস্ক্রিপ্ট, এই সবার শেষে এখানে যে কোনো একটা দেখাবো। তাহলে এই লাইনটাই আমার থাকবে, জাস্ট কি এইটুকু চেঞ্জ হবে, তাই না? এই যে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এটা কি একটা ভেরিয়েবলে নিতে পারি কিভাবে? এখানে ধরেন যে দিয়ে দিলাম $, চেঞ্জ, আর এটা কোটেশনের ভিতরে দেই। এখানে যদি আমরা চেঞ্জ করে দেই $, চেঞ্জ, ঠিক আছে, আর এখানে ডটটা থাক। সেভ দেওয়ার পর ধরেন যে এই জায়গাতে আমি দিয়ে দিলাম যে উই লাভ, এইটুকু পাবে কিন্তু। আর এখন আমি এখানে যে ইয়াটা দিব, ধরেন যে উই লাভ বাংলাদেশ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আনএক্সপেক্টেড চেঞ্জ আসছে কোথায়? আর সেটা হচ্ছে 2 নম্বর লাইনে মাই ফাংশন। ঠিক আছে, এখানে কি ডট, তাহলে কি দেখাচ্ছে যে উই লাভ বাংলাদেশ, আর এই জায়গাতে এই যে ইয়াগুলো দিতে হবে না। উই লাভ বাংলাদেশ। আর নিচেরগুলা কেন এই ইরোরটা দেখাচ্ছে? সেটা হচ্ছে আমি এই যে যখন আমি ইউজ করব, এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিব, ঠিক আছে, এই আর্গুমেন্ট দিলে কি এগুলাতে সবগুলাতে একটা করে ভ্যালু দিয়ে দিতে হবে, যে উই লাভ বাংলাদেশ, তারপর উই লাভ ইন্ডিয়া দিতে পারি, তারপর হচ্ছে এটা কপি করে পাকিস্তান দিয়ে দিলাম, নেপাল, আর শ্রীলঙ্কা, আর শেষেরটা ইন্ডিয়াই থাক। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার কি আসতেছে? উই লাভ বাংলাদেশ, উই লাভ ইন্ডিয়া, উই লাভ পাকিস্তান। তাহলে কি একটা ফাংশনের মাধ্যমেই তো আমরা ওই কাজটা করতে পারতেছি, তাই না?
বুঝেন নাই মনে হয় না? না ভাই, আরেকবার বললে তো আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে না, এটা গেল। আমি এখন টাইটেলের, এই যে টাইটেলের যে ইয়াটা আছে না, উই লার্নিং ওয়েব ডিজাইন, আমি চিন্তা করতেছি যে আমরা তো সবাই আর ওয়েব ডিজাইন শিখতেছি না। আমরা এখন কেউ ধরেন যে পিএইচপি শিখতে পারি, কেউ এখন ওয়ার্ডপ্রেস শিখতে পারি, কেউ জাভাস্ক্রিপ্ট শিখতে পারি। তো আমি চাচ্ছি যে টাইটেল ফাংশনটা ইউজ করলে এইটুকু লেখা তো চলে আসবে, উই লার্নিং, বাট এই যে লেখাটা আছে ওয়েব ডিজাইন, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা আর্গুমেন্ট নিতে হবে, অর্থাৎ একটা ভেরিয়েবলের মতো, যে আমরা এখানে দিয়ে দিতে পারি $সাইন দিয়ে টাইটেল, আর যেখানে এটা হবে যে এইটুকু চেঞ্জ করতে চাচ্ছি, এখানেও আমরা ওই টাইটেলটা লিখে দেব। আর এই যে ইয়াটা আছে টাইটেল, এখন এইটুকু কিন্তু আমার পাবেই উই লার্নিং। এখন কি লার্নিং, এটা আমরা এখানে কোটেশনের ভিতরে দিয়ে দিতে পারি যে উই লার্নিং HTML, অথবা আপনি যদি CSS শিখেন CSS। আমি যদি রিলোড করার ক্ষেত্রে এখানে কি বলতেছে যে উই লার্নিং HTML, এটা কিন্তু তখন এই যে ফাংশনের ভিতর দিয়ে সবকিছু পাচ্ছে না। আমি এখানে যদি CSS দেই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তখন দেখেন যে কিন্তু CSS পাচ্ছে। আর আমি যদি এটা তখন ফাঁকা রাখি, যে কোনো কিছু দেই নাই, তখন কি দেখাবে? তখন একটা ইরর দেখাবে, যে ফাটাল ইরর। ইররটা কি কারণে দেখাচ্ছে? যে আমার এখানে আমরা বলে দিয়েছি যে আমার কি এই টাইটেলের মধ্যে কিছু একটা দিতেই হবে। আর আমরা এটাও কাজ করতে পারি যে যদি আমি এই টাইটেলের মধ্যে কোনো আর্গুমেন্ট না দেই, ডিফল্টভাবে আমার কি পাবে? ডিফল্টভাবে পাবে যে ওয়েব ডেভেলপমেন্ট। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এটা 1 একটা ইকুয়াল দিতে হবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে ডিফল্টভাবে ওয়েব ডেভেলপমেন্ট পাবে। আর আমরা যদি চেঞ্জ করতে চাই, এটা যদি চেঞ্জ করতে চাই, ধরেন যে উই লার্নিং, এখান থেকে এখানে চেঞ্জ করতে চাইলে এখানে আমরা বলে দিতে পারি যে উই লার্নিং jQuery। সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি, দেখেন চেঞ্জ হয়েছে, উই লার্নিং jQuery। আচ্ছা, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? আজান হচ্ছে সব দিকে। আচ্ছা আচ্ছা, এই তো কিছু বাদ, ফাংশন টাংশন এটাও বাদ। আর এখানে এই টাইটেলটা দিয়ে দিলাম যে লার্নিং PHP। আর এখানে একটা H1 নেব, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম যে উই লার্নিং PHP। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার আউটপুটে কি দেখাবে? যে উই লার্নিং PHP। তো আমি চাচ্ছি যে আমার যে এই ইয়াটা আছে, টাইটেলটা আছে, এটা কি, এটা আমার একটা ফাংশনের মাধ্যমে দেখাবে। তো ফাংশনটা আমরা তখন কি বানাবো? ফাংশনটা কোথায় বানাবো? যে এই PHPর মধ্যে অবশ্যই বানাইতে হবে যে ফাংশনে একটা নেম দিতে হবে, যে কোনো নাম। ধরেন যে আমি দিলাম যে লার্নের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, এটা দেওয়ার পর আমি এখানে ইকো করে বলে দিব এখানে উই লার্ন PHP। সেভ দেওয়ার পর এখানে সেমিকোলন দিলাম। তো আমি যদি এইটুকু লেখা এখানে দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা PHP নিতে হবে না? মানে সরাসরি যদি আমি এখানে লিখে দিই এভাবে যে লার্ন, তারপর এটা কি আউটপুটে দেখাবে? এখানে শুধুমাত্র তখন দেখাবে কি, যে আমি যদি রিলোড করি, যে লার্ন এরকমই দেখাচ্ছে। আর আমি যদি এটা PHPর মধ্যে নেই, এই যে PHP, ইকো করতে হবে না, অলরেডি ইকো করে দেওয়া আছে। আর এখানে তখন একটা সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে দেখাচ্ছে যে উই লার্ন PHP, তাই না? এখন এই লাইনটাই যদি আমি দুইবার মানে ডুপ্লিকেট করি, সেভ দিয়ে রিলোড করি, এখানে কি দেখাবে? যে উই লার্ন PHP, উই লার্ন PHP, উই লার্ন PHP।
এখন আমার কথা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এইটুকু যে উই লার্ন এটা ঠিক আছে। আর তিনটা ব্যক্তি, ধরেন যে আমি পিএইচপি শিখতেছি, এটা ঠিক আছে। আর শহীদুল ভাই উনি এখন এইচটিএমএল শিখতেছে, ঠিক আছে। আর ইভা ম্যাম যিনি আছেন উনি সিএসএস শিখতেছে। তাহলে এই যে তিনটা, আমি তো এটা ইয়ার মাধ্যমে নিয়ে নিয়েছি। এই যে পিএইচপি লেখাটা, এটা তো আমার শুধুমাত্র চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে একটা আর্গুমেন্ট নেব, ওইটার মাধ্যমে আমরা চেঞ্জ করব। সহজভাবে যদি আমি বলি, দেখেন এটা যদি আমি এখানে বলে দেই $সাইন চেঞ্জ, চেঞ্জ কি হবে তাহলে, এটাই আবার এখানে দিয়ে দিতে হবে কপি করে, যে চেঞ্জ হয়ে যেটা আসবে এটাই। আর এখানে যে কোটেশনের ভিতরে আমরা এক একটা দিয়ে দিব, যে প্রথমে ধরেন যে আমি শিখতেছি পিএইচপি, আর এখানে কি দিব, শহীদুল ভাই শিখতেছে এইচটিএমএল, আর এইভাবে আমি শিখতেছেন সিএসএস। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে আমার উই লার্ন পিএইচপি এইচটিএমএল সিএসএস। আর আমি যদি কোনো কারণে কোনটাতে না দেই, এটাতে যদি পিএইচপিটা বাদ দিয়ে দেই, তখন আমার একটা ইরর দেখাবে যে আনকট আর্গুমেন্ট, যে তুমি আর্গুমেন্ট ওখানে দিছো বাট এই জায়গায় কি আর্গুমেন্ট ডিক্লেয়ার করো নাই। তো আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে পারি, যে কেউ যদি আর্গুমেন্ট না দেয় সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দিয়ে, যে কেউ যদি আর্গুমেন্টটা না দিয়ে দেয় সেক্ষেত্রে ডিফল্টভাবে পাবে যে ওয়েব। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, উই লার্ন ওয়েব। আর আমি যদি নিচেরটাতেও এটা বাদ দিয়ে দেই, সেক্ষেত্রেও কি পাবে তাহলে বলেন তো, ওয়েব। ওয়েবই পাবে। আচ্ছা, আমি যদি রিলোড করি, এই যে উই লার্ন ওয়েব, ঠিক আছে। তো আপাতত ফাংশন সম্পর্কে এতটুকু জানলেই হবে, ওকে।